প্রতিবেশী রাজ্য আসামের বৃষ্টিমুখর দিনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বন্দে ভারত এক্সপ্রেস এনজেপি হাওড়া। এমন একটা স্টপেজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে হল্ট মাত্র 5 মিনিটের, তাও কিন্তু এখান থেকে লোকো রিভার্সাল হয় বা লোকো চেঞ্জ হয়। ভাবা যায় কোনো দিন? তো ফাইনালি নামতে পারলাম অনেকক্ষণ পরে। যা ভিড়! এই ট্রেনটা দেখে আপনাদের কিছু মনে পড়ছে? দেখুন, সেই শিয়ালদা বালুরঘাট। আমরা এই ট্রেনটার প্রথম দিন কমার্শিয়াল লাইনে এসেছিলাম। আকাশে আজকে যা মেঘ, তার মধ্যে আজকে এসেছি আমরা কামাখ্যা মন্দিরে। যা বৃষ্টির নামবে একটু পরে, দেখা যাক সেই বৃষ্টির মধ্যে আমরা কি করতে পারি। সৃষ্টি ভালোবাসলে ট্রেনকে ভালোবাসো, কোনোদিন ধোকা দেবে না। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও তথা নতুন ভ্রমণ সিরিজের গল্পে। বঙ্গে এখন যা তীব্র গরম, এই গরমের হাত থেকে রেহাই পেতে এবারে আমাদের গন্তব্য আসামের কামাখ্যা মন্দির দর্শন। এবারে কামাখ্যা মন্দির যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা জানেন আর 4 দিন পর অর্থাৎ জুন মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। সেই অম্বুবাচী উপলক্ষে এবারে আমরা পাড়ি দিচ্ছি কামাখ্যা মন্দিরের পথে। কারেন্টলি এখন আমার লোকেশন হচ্ছে শেওড়াফুলি জংশন। আমি ব্যারাকপুর থেকে ঘাট পেরিয়ে চলে এসেছি শেওড়াফুলিতে। এখান থেকে যে কোনো যে লোকাল ট্রেনটা আসবে সেই লোকাল ট্রেন ধরে পাড়ি দেবো হাওড়ার পথে। কারণ আজকে আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে বিকেল 4:05 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। সেই ট্রেনে জার্নি থাকবে আজ কামাখ্যা সিরিজের প্রথম পর্বের মাধ্যমে। তো দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। এবারে দুর্দান্ত আমাদের কামাখ্যা সফর। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 2:52। শেওড়াফুলি থেকে 21 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়া থেকে পরবর্তী ট্রেন রয়েছে আমার বিকেল 4:05। অর্থাৎ এখনও কিন্তু আমার ট্রেনের সাথে আমার এখনও 1 ঘন্টার বেশি সময় ব্যবধান রয়েছে। তো এই 1 ঘন্টার বেশি সময় ব্যবধান আমরা কাটাবো হচ্ছে হাওড়ার নন এসি ওয়েটিং রুমে। চলুন যাওয়া যাক। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 3:15। আর এখন রয়েছি দেখুন কোথায়, পিছনে রয়েছে সেই হাওড়া ব্রিজ। তো এখানে 3টে এসে পৌঁছেছিলাম। তো কোনোদিন আমি নন এসি ওয়েটিং রুমটা আসিনি, আজ প্রথমবার এলাম। এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, যদি আপনার ট্রেনের টিকিট থাকে, যদি দূরপাল্লা ট্রেনে জার্নি করেন, তাহলে এখানে এসে কিন্তু আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এখানে রেস্ট করতে পারেন। প্রথমবার এসেছি নন এসি ওয়েটিং রুমটা, বেশ দারুণ জায়গায়। অনেক ভিডিও দেখেছিলাম কিন্তু কোনোদিন আসার সুযোগ হয়নি, আজ প্রথমবার এলাম। দেখুন কি সুন্দর জায়গায় অবস্থিত এই নন এসি ওয়েটিং রুমটা। ঘড়ির কাটায় সময় এখন দুপুর 3:30। আর হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হলো হাওড়া থেকে গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস, যেটা বিকেল 4:05 ছাড়বে হচ্ছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকে আমাদের জার্নি হতে চলেছে বিরাট একটা ইউনিক ট্রেন নাম্বার 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। যে ট্রেনটা হাওড়া স্টেশনে ছাড়ে প্রত্যেক দিন বিকেল 4:05 এবং গুয়াহাটি গিয়ে পৌঁছায় ঠিক পরের দিন সকাল 10:05। অর্থাৎ 18 ঘন্টায় এই ট্রেন কভার করছে 1000 কিলোমিটার থেকে মাত্র 3 কিলোমিটার কম, অর্থাৎ 997 কিলোমিটার পথ এই ট্রেন কভার করতে সময় নেয় মোট 18 ঘন্টা। যে জার্নি মাঝখানে থাকবে 13খানা হল্ট এবং 175টা ইন্টারমিডিয়েট স্টেশন। 6 জুলাই 1995 এই ট্রেন প্রথম ইনগরাল রান করে হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে। এই সরাইঘাট এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা ডানকুনি থেকে খানার মধ্যে থাকবে। এছাড়াও এই ট্রেনের এভারেজ স্পিড থাকছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। পরিষেবার দিক থেকে এই ট্রেনের সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্ট্রিকারের সুবিধা, অনবোর্ড ক্যাটারিং সুবিধা এবং ই ক্যাটারিং সুবিধা। এই ই ক্যাটারিং সুবিধা আপনারা পেয়ে যাবেন হাওড়া ছাড়ার পর বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা এবং নিউ বঙ্গাইগাঁও। এই প্রত্যেক সফেজ থেকে কিন্তু আপনারা ই ক্যাটারিং সুবিধা পেয়ে যাবেন। এই ট্রেনের কোচ পজিশনটা যদি আপনারা শেয়ার করি, এই ট্রেনে থাকছে 3টে জেনারেল কোচ, 8টা থাকছে স্লিপার কোচ S1 থেকে S8, 5টা থাকছে AC 3 টায়ার বা থার্ড এসি কোচ B1 থেকে B5, একটা AC 2 টায়ারের কোচ A1, একটা থাকছে AC 3 ইকোনমি কোচ M1, আর একটা থাকছে ফার্স্ট আর সেকেন্ড এসি মিশ্রণ, অর্থাৎ অর্ধেক ফার্স্ট এসি অর্ধেক সেকেন্ড এসি HA1। এছাড়া থাকছে একটা প্যান্ট্রি কার আর 2টো ইঞ্জিন জেনারেটর। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন পাড়ি দেয় হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে 997 কিলোমিটার পথ। উঠে বললাম ট্রেনে। এই ট্রেনে আমার সিট নাম্বার হচ্ছে S1 কোচের 8 নম্বর সাইড আপার। যা অবস্থা আজকে, একদম জেনারেল কোচে পরেরটাই পড়েছে এই তীব্র গরমে। আর মনে হয় না আজকে দরজা দিয়ে বেরিয়ে ভিডিও করা যাবে, কারণ পুরো জেনারেল ভিড়টা চলে এসছে এই স্লিপার কোচে এখানটায়।
ঘড়ির কাঁটায় সময় বিকেল 4:05। ট্রেন আমাদের একদম অন টাইম ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশন থেকে। ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর হাওড়া ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। হাওড়া থেকে বর্ধমানের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 94 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যে জার্নির মাঝখানে থাকবে 35খানা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে 94 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান জংশনে। বর্ধমান এর আগে আমি প্রায় 10 থেকে 12 বার বর্ধমান স্টেশনে নেমে কভার করেছি, কিন্তু এবারে সিচুয়েশনটা অন্যরকম আছে, তাই নেমে নেমে প্রত্যেক স্টেশন হয়তো কভার করা যাবে না। যাই হোক, বর্ধমান সম্বন্ধে অনেকবার পড়েছি, কিছুই বলবো না। বর্ধমান হচ্ছে সীতাভোগ মিহিদানা শহর, এখানকার সীতাভোগ মিহিদানা আপনি স্টেশনেও পেয়ে যাবেন, স্টেশন থেকে বাইরে বেরোলেও সীতাভোগ মিহিদানা পেয়ে যাবেন। আর বর্ধমান স্টেশনের স্টেশন কোড হচ্ছে BWN। আর বর্ধমান যেহেতু জংশন বলা হয়, এখান থেকে লাইন আলাদা হয়। আমরা চলে যাবো খানা জংশনে বোলপুরের দিকে, আরেক লাইন এখান থেকে ভাগা চলে যায় কাটোয়ার দিকে। বর্ধমান ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ বোলপুর শান্তিনিকেতন। বর্ধমান থেকে বোলপুরের মধ্যে এই ট্রেন কভার করবে 51 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে 145 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিশ্বকবি রবি ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন কোড হচ্ছে DHP। তো ফাইনালি নামতে পারলাম অনেকক্ষণ পরে, যা ভিড়। যাই হোক, বোলপুর সম্বন্ধে বলি, বোলপুরে রবি ঠাকুরের রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বোলপুর থেকেই 1911 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে এখান থেকে নোবেল পুরস্কার পান। এছাড়াও বোলপুরে পৌষ মেলা এবং বোলপুরে বসন্ত উৎসব হচ্ছে বিখ্যাত। বোলপুরে ব্লগ মাটা বানানো আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 2 মাস আগে কিন্তু এসেছিলাম। বোলপুর ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে সাঁইথিয়া জংশন। বোলপুর থেকে সাঁইথিয়ার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 32 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে 177 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে একদম অন টাইম আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁইথিয়া জংশনে। তো সাঁইথিয়া জংশনে আগে স্টপেজ ছিল না, 22শে মার্চ 2024 থেকে এই স্টেশনটাকে সরাইঘাটে স্টপেজ দেওয়া হয়েছে। সাঁইথিয়া ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ রামপুরহাট জংশন। সাঁইথিয়া থেকে রামপুরহাটের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 28 কিলোমিটার ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 3খানা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে ছেড়ে 205 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগে ট্রেন আমাদের এসে পৌঁছালো বীরভূম জেলার রামপুরহাট জংশনে। রামপুরহাট জংশনের স্টেশন কোড হচ্ছে RPH। আর রামপুরহাট যে জংশন, এখান থেকে দুমকা যাওয়া লাইন ভাগ হয়ে যায়। আমরা চলে যাবো নলাটির দিকে, নলাটি হয়ে ফারাক্কার দিকে, আরেক লাইন এখানে চলে যাবে দুমকার দিকে। আর রামপুরহাট এলে যেটা সবসময় এখানে বিখ্যাত সেটা রসকদম্ব, এবং রামপুরহাটে এলে মা তারাপীঠের মন্দির অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করবেন। এখান থেকে দূরত্ব 12 কিলোমিটার। আজকে আমার ট্রেন ঢুকেছে রামপুরহাট জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। রামপুরহাট ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে নিউ ফারাক্কা জংশন। রামপুরহাট থেকে নিউ ফারাক্কার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 89 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স, যার মাঝখানে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আসছে ট্রেন নাম্বার 22,302 NJP থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেস এনজেপি হাওড়া। হাওড়া থেকে 294 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 11 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছেছে মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশনে। নিউ ফারাক্কা জংশনের স্টেশন কোড হচ্ছে NFK। নিউ ফারাক্কা যেহেতু জংশন, এখান থেকে লাইন আলাদা হয়। এক লাইন এলো নলারের দিক থেকে, যেদিকে আমরা এলাম, আরেক লাইন আসছে কাটোয়া আজিমগঞ্জের দিক থেকে। দুটো লাইন এসে এই নিউ ফারাক্কায় যুক্ত হয় এবং এখান থেকে লাইনে চলে যাচ্ছে মালদা টাউনের দিকে। নিউ ফারাক্কা কী জন্য বিখ্যাত সেটা আলাদা করে বলার দরকার নেই, কারণ নিউ ফারাক্কায় রয়েছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার। আর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত। নিউ ফারাক্কা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেন স্টপেজ মালদা টাউন। নিউ ফারাক্কা থেকে মালদা টাউনের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 35 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 5খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস এই মুহূর্তে পার করছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2308 মিটার বা 2.3 কিলোমিটার, যেটা পেরোতে অ্যাপ্রক্স টাইম লাগে কম করে 7 থেকে 8 মিনিট। সেই ফারাক্কা ব্যারেজ আমরা এই মুহূর্তে পার করছি। सबसे दूसरा शिवलिंग नौगांव में है मृत्युंजय मंदिर 154 फीट। হাওড়া থেকে 329 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো তার একটা বিখ্যাত ইম্পর্টেন্ট স্টপেজ মালদা টাউনে। মালদা টাউনের স্টেশন কোড হচ্ছে MLDT। আর মালদার কি বিখ্যাত? আম লিচু সারা বাংলা বিখ্যাত। আর মালদা স্টেশনটা পড়বে কিন্তু মালদায় পড়বে না, পড়বে হচ্ছে ইংরেজ বাজারে। আর মালদা ছাড়ার পরে হচ্ছে ওল্ড মালদা জংশন, সেখান থেকে লাইন ভাগ হয়। বাঁ দিকে লাইনটা যেদিকে আমরা যাবো আছে কিষানগঞ্জের দিকে, আর ডান দিকে লাইনটা চলে যাবে হচ্ছে বালুরঘাটের দিকে। মালদা ছাড়া পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে কিষানগঞ্জ। তবে সেই কিষানগঞ্জ আমরা কভার করবো না, কারণ এরপরে আমাদের ঘুমাতে হবে। কিষানগঞ্জ উঠবে রাত 11:30 এই ট্রেনটা দেখে আপনাদের কিছু মনে পড়ছে? দেখুন, সেই শিয়ালদা বালুরঘাট। আমরা এই ট্রেনটার প্রথম দিন কমার্শিয়াল লাইনে এসেছিলাম, শিয়ালদা থেকে মালদা এসেছিলাম এবং মালদা থেকে অমৃত ভারতে করে কলকাতা ফিরেছিলাম। সেই ট্রেনটা দেখুন, এই ট্রেনে জার্নি করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আজকে আমাদের ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস ঢুকেছিল হচ্ছে মালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা কথা বলে দিই, যদি আপনারা ভাবুন যে খাবার আনতে ভুলে গেলেন, ঠিক আছে, দুপুরে বেরোলেন, খাবার আনতে ভুলে গেলেন বা খাবার ঠিকমতো পেলেন না, এখানে কিন্তু ট্রেন 10 মিনিটের হল থাকে, প্লাস ট্রেন কিন্তু আরও 10 মিনিট ঢুকে যায়। মানে এখানে কিন্তু ট্রেন 20 মিনিট 25 মিনিট দাঁড়ায়, যার ফলে যদি আপনারা ডিনার নাও নিয়ে আসেন, এখানে কিন্তু চারিদিকে স্টলে প্রচুর ডিনার বিক্রি হচ্ছে, সেখান থেকে রাতের খাবার নিয়ে যেতে পারবেন, বিরিয়ানি বলুন বা রাতের যে ডিনার সেটা আপনারা এখানে নিয়ে যেতে পারবেন। ঘড়ির কাটার সময় এখন রাত 9:50। আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা থেকে। তো মালদা ছাড়ার পরে আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, কারণ এরপরে আমাদের ঘুমাতে হবে। আর সারাদিন যে খাওয়া দাওয়া কিছু হয়নি, এই বেরিয়েছি বিকেল 4টা থেকে ট্রেনের জার্নি চলছে, প্রায় 6 ঘন্টা জার্নি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এবার দেবো ঘুম। কাল সকালে আবার দেখা হচ্ছে, যেখানে ঘুম ভাঙবে, যেখানে ঢুকবো কাল সকালে, সেখানে গিয়ে কথা হবে। আজকের মতো গুড নাইট। রাতের খাওয়া দাওয়ার পর যে একটু হাতটা ধুতে যাব তারও উপায় নেই। আর বাথরুমের কন্ডিশনের কথা তো বাদই দিলাম, সমস্ত জেনারেল কোচের মানুষ স্লিপার কোচে উঠে আমাদের রাতের ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। তাও কোনো মতে একটু ঘুমানোর চেষ্টা করলাম, তখন দেখি ট্রেন আমাদের খুব পছন্দের একটা স্টেশন NJP ছেড়ে বেরোচ্ছে। সকাল সকাল ঘুম ভাঙতেই দেখি বৃষ্টিমুখর এক দিনে আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে তার প্রতিবেশী রাজ্য আসামের নিউ বঙাইগাঁওতে প্রবেশ করেছে। প্রতিবেশী রাজ্য আসামের বৃষ্টিমুখর দিনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি আসাম রাজ্যে। আর আসাম রাজ্যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বৃষ্টিমুখর দিনে শেডের তলায় নিউ বঙাইগাঁও জংশনে। হাওড়া থেকে 815 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 18 মিনিট বিফোর ট্রেন আমাদের এসে পৌঁছালো আসাম রাজ্যের নিউ বঙাইগাঁও জংশনে। এটা কিন্তু নিউ বঙাইগাঁও, এর সাথে কিন্তু বঙ্গাইয়ের সাথে কোনো তুলনা নেই এই স্টেশনে, ঠিক আছে, ওটা ভাববেন না। এটা হচ্ছে নিউ বঙাইগাঁও জংশন। যেহেতু জংশন, এখান থেকে কিন্তু লাইন আলাদা হয়। আমরা এলাম আসামের কোকড়াঝাড় হয়ে, আর এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকে লাইনটা চলে যাচ্ছে রঙিয়ার দিকে, ডান দিকে লাইনটা যাচ্ছে হচ্ছে গোয়ালপাড়া টাউনের দিকে। আমরা যাবো গোয়ালপাড়া টাউনের দিকে। কিন্তু একটা ঘটনা কি, দেখুন, দুটো রাস্তায় কিন্তু রঙিয়া হয়ে গেলে আপনি কামাখ্যা দেখতে পারবেন, আবার গোয়ালপাড়া টাউন দিয়েও কামাখ্যা ঢোকা যায়। কিন্তু আজ আমরা যাচ্ছি গোয়ালপাড়া টাউন দিয়ে, আর ফেরার দিন ফিরবো হচ্ছে যে ট্রেন ব্লকটার পরে আসবে সেটা ফিরবো আমরা রঙিয়া হয়ে। এছাড়াও নিউ বঙাইগাঁও পশ্চিম আসামের বৃহত্তম স্টেশন এবং
সম্পূর্ণ আসামের দ্বিতীয় বৃহত্তম স্টেশন, যেটা টুনিয়া নদীর তীরে অবস্থিত। যা বৃষ্টিমুখর দিন, ভেবেছিলাম রোদ ঝলমলে একটা দিন পাবো, কিন্তু যা অবস্থা আসামে আজকে। যাই হোক, এমনি মোটামুটি কলকাতা তীব্র গরমের থেকে এই ওয়েদার তো জাস্ট ফাটাফাটি বলতে গেলে। যাই হোক, ট্রেন আমাদের 8 মিনিট বিফোর আছে। এখানে হচ্ছে ট্রেনের লোকো চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখান থেকে 6টা 7-এ ছাড়বে। যেমন এখানে এখন 25 মিনিট ট্রেন দাঁড়াচ্ছে। এমন একটা স্টপেজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে হল্ট মাত্র 5 মিনিটের, তাও কিন্তু এখান থেকে লোকো রিভার্সাল হয় বা লোকো চেঞ্জ হয়। ভাবা যায় কোনো দিন? হাওড়া থেকে এই নিউ বঙ্গাইগাঁও অবধি 815 কিলোমিটার পথ আমাদের নিয়ে এলো হাওড়া কাটসেটে ওয়েব 7, এবং এই নিউ বঙ্গাইগাঁও থেকে এর পরবর্তী গুয়াহাটি অবধি মোট 190 কিলোমিটার পথ আমাদের নিয়ে যাবে শিলিগুড়ি কাটসেটের WD-40 বা ডিজেল লোকোমোটিভ। কারণ নিউ বঙ্গাইগাঁও থেকে এর পরবর্তী যে 190 কিলোমিটার গুয়াহাটি অবধি, সেটা কিন্তু এখনো ইলেকট্রিফাইড হয়নি। এই নিউ বঙ্গাইগাঁও অবধি ইলেকট্রিফাইড হয়েছে, তাই এতটা অবধি আমাদের ইলেকট্রিক লোকোমোটিভ নিয়ে এলো। এর পরের রাস্তাটা নিয়ে যাবে আমাদের ডিজেল লোকোমোটিভ। 20 মিনিট ট্রেন নিউ বঙ্গাইগাঁও দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ বঙ্গাইগাঁও থেকে। নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পরবর্তী আমাদের সরাইঘাট এক্সপ্রেস স্টপেজ কামাখ্যা জাংশন। নিউ বঙ্গাইগাঁও থেকে কামাখ্যার মধ্যে আমাদের ট্রেন কভার করবে 175 কিলোমিটারের ননস্টপ যাত্রাপথ, যার মাঝখানে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরেই আমরা পেরোবো কামাখ্যা ঢোকার আগে সেই সরাইঘাট ব্রিজ, যেখান থেকে নাম এসছে এই ট্রেনের সরাইঘাট এক্সপ্রেস, সেটাও আপনাদের দেখাবো। আর এই আসামের পাহাড়গুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে একদম পাহাড়ের উপর দিয়ে। চলুন সব দৃশ্য শেয়ার করছি, আসামের প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্য এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনার সাথে শেয়ার করছি। একদমই মিস করবেন না দুর্দান্ত একটা ট্রেন ব্লগ। বিকজ আমি সবসময় বলি, ট্রেন ইকুয়াল টু প্রেম। ভালোবাসলে ট্রেনকে ভালোবাসো, কোনোদিন ধোকা দেবে না। যত মানুষকে ভালোবাসো তত কিন্তু ধোকা পাবে, ট্রেনকে ভালোবাসো কোনোদিন ধোকা পাবে না। দিস ইজ কল্ড ট্রেন ইকুয়াল টু প্রেম। এই স্টেশনে নেমে একবার তো বলতে হবে জয় মা কামাখ্যা। আমরা হাওড়া থেকে 990 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরি করে ট্রেন আমাদের পৌঁছালো কামাখ্যা জাংশনে, যা স্টেশন কোড KYQ। কামাখ্যা যেহেতু জংশন, এখান থেকে লাইন 1 হলো। আমরা যেই বঙ্গাইগাঁওতে যে লাইনটাকে আমরা আলাদা হয়েছিলাম, অর্থাৎ একটা লাইন গেছে রঙ্গিয়ার দিক থেকে, একটা এসেছিল গোয়ালপাড়া টাউনের দিক থেকে, যেদিক দিয়ে আমরা এসেছিলাম, সেই দুটো লাইনই যুক্ত হলো আবার এসে এই কামাখ্যা জাংশনে। আর এই কামাখ্যায় ভিডিও করতে, এরপরে গুয়াহাটি পৌঁছে সেখান থেকে কামাখ্যায় ভিডিও করতে আসবো। আপনারা চাইলে কামাখ্যায় নিয়ে গেলেও হোটেল নিতে পারেন, তবে এখন যেহেতু অম্বুবাচী মেলা শুরু হবে কিছুদিন পর, যার ফলে এখানে হোটেলের দাম কিন্তু প্রচুর হয়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি এই অম্বুবাচী মেলার সময় এলে গুয়াহাটিতে পৌঁছে পল্টন বাজারে হোটেল নিয়ে সেখান থেকে কামাখ্যা মন্দির যাওয়ার। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দির দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, এবং যে গুয়াহাটি পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে দিল কামাখ্যা জাংশন থেকে। কামাখ্যা যখন ছাড়ার পরবর্তী আমাদের গন্তব্যের অন্তিম স্টপেজ গুয়াহাটি। কামাখ্যা থেকে গুয়াহাটির মধ্যে আমার ট্রেন কভার করবে 7 কিলোমিটার নষ্ট যাত্রাপথ, যার মাথায় কোনো ইন্টারভিউ স্টেশন নেই। আকাশে আজকে যা মেঘ, তার মধ্যে আজকে এসেছি আমরা কামাখ্যা মন্দিরে। যা বিশ্বের নামবে একটু পরে, দেখা যাক সেই বৃষ্টির মধ্যে আমরা কি করতে পারি। সৃষ্টি সেটাই হবে আজকের এই পরবর্তী পর্বে। আমরা শোনাবো অম্বুবাচী উপলক্ষে
কামাখ্যা মন্দিরের গল্প। বৃষ্টি নেমে গেছে, বেশি কথা বলা যাচ্ছে না, ডাইরেক্ট আপনার সাথে কথা হচ্ছে গিয়ে আমাদের গল্পে অন্তিম স্টপেজ গৌহাটিতে। লেখাটা কোথায়? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ এই লেখা আবার এই হয়ে গেছে। হাওড়া থেকে 997 কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 30 মিনিট দেরি করে ট্রেন আমাদের ফাইনালি এসে পৌঁছালো তার গন্তব্য উত্তর পূর্ব ভারতের গৌহাটিতে। তো এই ছিল আমাদের হাওড়া থেকে গুয়াহাটি অবধি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের জার্নি করার অভিজ্ঞতা। আমাদের এই হাওড়া থেকে গুয়াহাটি অবধি সরাইঘাট এক্সপ্রেসের স্লিপারে ভাড়া পড়েছিল 520 টাকা। এছাড়াও আপনারা এই কোচ ট্রেনে এসি কোচ রয়েছে, সেকেন্ড এসি, থার্ড এসি, ফার্স্ট এসি, সেই কোচগুলোর মধ্যেও কিন্তু আপনারা জার্নি করতে পারেন। প্রত্যেকটা কোচে কত করে ভাড়া সেটা কিন্তু আমি এই ভিডিও ডিসপ্লেতে মেনশন করে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে প্রত্যেকটা কোচের ভাড়া দেখে নিতে পারেন। এই হচ্ছে আজ আমাদের সরাইঘাট এক্সপ্রেসের লোকো, যেটাকে নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটিতে নিয়ে এলো। শিলিগুড়ি কাটছে WD-40, যেটা আজকে আমাদের নিয়ে এলো নিউ বঙ্গাইগাঁও থেকে 190 কিলোমিটার গুয়াহাটি অবধি। আর আর হাওড়া থেকে নিউ বঙ্গাইগাঁওতে নিয়ে এসেছিল হাওড়ার WAF-7 ইলেকট্রিক লোকোমোটিভ। কারণ যেটা বললাম যে নিউ বঙ্গাইগাঁও থেকে এই গুয়াহাটি অবধি লাইনটা ডিজেলে চলে, এই লাইনটা ইলেকট্রিফাইড হয়নি, তাই এই লাইনটা নিয়ে এসছে শিলিগুড়ি WD-40। ভিডিওটা আমি এখানে শেষ করছি না, ভিডিওটা আমি একদম হোটেলে গিয়ে শেষ করবো, কারণ আমাদের নিতে হবে হোটেল আমরা আগে থেকে বুক করে আসিনি। তো আমরা নেমেছি 1 নম্বরে, আমরা যাবো এখান থেকে 6 নম্বরের দিকে। 6 নম্বরের দিকে গেলে কাছে পড়ে হচ্ছে পল্টন বাজার, সেই পল্টন বাজারে হোটেল নেবো, কারণ পল্টন বাজারে হোটেল নিলে সেখান থেকে আপনারা সব জায়গায় কিন্তু কাছাকাছি ঘুরে যেতে পারবেন। বেরিয়ে এলাম, এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের পল্টন বাজার 6 নম্বরের দিক থেকে বেরিয়ে এলাম। আমরা নেমে যাবো 1 নম্বরে, সেখান থেকে যদি পল্টন বাজার আসেন তাহলে টোটো কিন্তু 1.5 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা নেমে গেলাম হচ্ছে গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, এটা মানে গুয়াহাটি স্টেশনের পল্টন বাজার 6 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে বাইরের দিকে, এটাই পল্টন বাজার, এখানে প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। আর এখান থেকে কিছুটা এগিয়ে এই রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে গেলে আপনারা যে হোটেল সব পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 12টা বেজে 5 মিনিট। আমরা গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছেছিলাম 10:30 নাগাদ। তো হোটেল খুঁজতে টাইম লেগে গেল, তাই জন্য আপনারা বলবো সবসময় হোটেল কিন্তু আগে থেকে বুক করে আসবেন বা অনলাইনে দেখে আসবেন। তো যাই হোক, আমরা হোটেল একদম পল্টন বাজার থেকে কিছুটা এগিয়েই ওই নেপালি মার্কেট থেকে, যে নেপালি চক বলা হয় পল্টন বাজারে বেরিয়ে, তার ডান দিকে গেলেই সব পরপর হোটেল রয়েছে, বিভিন্ন বাজেট হোটেল রয়েছে, 800, 1000, 1200, 1500, 2000 এরকম বিভিন্ন হোটেল রয়েছে। তবে আমরা 3 জন ছিলাম, 3 জনে একটা কিং সাইজ বেড নিয়ে নিয়েছি 3 জনের শোয়ার মতো, তাই আমাদের নিচ্ছে 1300 টাকা। আমরা 1500 টাকা অ্যাডভান্স দিয়েছি, কালকে যাওয়ার সময় 200 টাকা ফেরত দেবে। তো 1300 টাকা রুম নিয়ে নিচ্ছি। এখন আমার রুমে রয়েছি 4 নম্বর ফ্লোরে, আমাদের রুম রয়েছে, সেই রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে 4th ফ্লোরের এই এন্ট্রান্সে ঢুকেছি, ঢুকে এই হচ্ছে লাস্টে আমাদের রুম 423 নম্বর, যে রুমে আমরা রয়েছি। তো রুমটা আসতে খুলছে, দেখুন এই হচ্ছে আমাদের রুম। দেখুন এখানে রয়েছে একটা বড় বেড, 3 জন শোয়ার মতো, বেশ ভালো বেড আছে, বেশ নরম, সোফা শুয়ে মজা। যাই হোক, এইদিকে রয়েছে একটা সোফা বসার জন্য, এখানে রয়েছে একটা টেবিল কাজ করার জন্য, এখানে রয়েছে টিভি বলতে চলবে, দেখি চলে নাকি। এখানে বসার জন্য চেয়ার রয়েছে, আর এখানে যদি ঠান্ডা লাগে তাহলে এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, বা এখানে আপনার জামা কাপড় রাখতে পারবেন। বেশ পরিষ্কার একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এদিকে যদি যাই আমরা, এদিকে রয়েছে একটা আয়না ছোট, আর আমার সামনে থোবরা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা ছোট জলের বোতল রাখার মতো একটা ছোট টেবিল রয়েছে। আর এই হচ্ছে আমাদের বাথরুম, অ্যাটাচ বাথরুম দেখা যাক। এই হচ্ছে বাথরুম, এখানে রয়েছে কল, ফলে জল পড়ছে, ঠিক আছে। ছোট এখানে একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো আপনারা যদি গুয়াহাটি পল্টন বাজারের দিকে আসেন তাহলে কিন্তু এই রুমটা আপনারা নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা হোটেল সবসময় গুয়াহাটি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে বেরোন। 6 নম্বর প্ল্যাটফর্মে বেরোলে হচ্ছে পল্টন বাজার। যদি আপনি 1 নম্বরতে বেরোন তাহলে কিন্তু আবার অটো বা টোটো করে আসতে হবে এই পল্টন বাজার। ভাড়া কিন্তু 10 টাকা 15 টাকা করে নিয়ে নেবে। তো আমরা এই যে হোটেলটা রয়েছে দেখালাম, এখানে আমাদের রেন্ট নিয়েছে 1300 টাকা করে, দুপুর 12টা থেকে চেক ইন এবং পরের দিন দুপুর 12টায় চেক আউট। আমরা এই মুহূর্তে বসে আছি হোটেল রাজদূতের রেস্টুরেন্টে। তো এখানে এই হোটেলে সব খাবারই কিন্তু নিরামিষ, কোনো রকম আমিষ খাবার পাওয়া যায় না। তো সেই নিরামিষ খাবার আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি 120 টাকা, যেখানে আনলিমিটেড রাইস, আনলিমিটেড রুটি পরোটা আছে। দুপুরের অর্ডার দেওয়া লাঞ্চ এই মুহূর্তে আমাদের সার্ভ করে গেল। তো লাঞ্চে কী রয়েছে একবার দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ, যার দাম নিচ্ছে 120 টাকা। এর মধ্যে পাচ্ছি ডাল, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে ঘুগনি, আর এখানে রুটি। সব খাবারই আনলিমিটেড। এরপরে ভাতও আসবে, ভাতও কিন্তু আনলিমিটেড। এটা হচ্ছে পুরো 120 টাকার থালি। দুপুরের লাঞ্চ সম্পূর্ণ করে চললাম অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে, যে গল্প ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা রয়েছে।
যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো, আমাদের সরাইঘাট এক্সপ্রেস জার্নি করার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে দেখেন যে অনলাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিওগুলো এই পর্যন্ত। পরবর্তী পর্ব আমরা ঘুরবো হচ্ছে অম্বুবাচী কামাখ্যা, কিন্তু সেই পর্বটা এর আগে আপনারা দেখতে পাবেন, যেহেতু আমরা এসেছি এবারে অম্বুবাচীতে কামাখ্যা মন্দির এর গল্পটা তুলে ধরার জন্য। তাই ওই ভিডিওটা আগে আসবে, তারপরে এই ভিডিওটা আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই ভিডিও যখন আপনারা দেখছেন তখন কিন্তু এর আগের পর্বটা আমরা পাবলিশ করে দেবো। যাই হোক, আজকে ভিডিওগুলো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। টাটা।